আজলানের মুখে অ্যাশের নাম শুনে অলিভিয়া আড়ালে লুকিয়ে গেল। আড়াল থেকে সে আজলান আর জ্যাকের সব কথা শোনার চেষ্টা করছে। স্যার, ম্যাম যাবে। ওকে বলবি এটা আমার অর্ডার, আর আমার কোম্পানির একজন এমপ্লয়ি হিসেবে আমার সব কথা শোনা ওর দায়িত্ব। ওকে স্যার। অ্যাশ হসপিটালের ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে সেকেন্ড ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সে যেন পাথর হয়ে গেছে, নড়ার চেষ্টা করলেও পারছে না। তার চোখ জ্বলে যাচ্ছে, চোখের পানি ছিটকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোথাও একটা বাধা পাচ্ছে। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার চোখ আটকে গেছে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা একজোড়া চোখের মানুষের দিকে। তার মুখ থেকে ছোট ছোট করে বেরিয়ে এলো, আজলান। ব্রো কি করছিস এসব? জায়গা তো খেয়াল রাখ, হসপিটাল এইটা। হঠাৎ রিভানের কণ্ঠস্বর শুনে আজলান নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকাতেই সে অ্যাশকে দেখতে পেল। অ্যাশ আর রিভান পাশাপাশি দেখে আজলানের মাথায় আগুন জ্বলে উঠল। সে দ্রুত সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে নেমে আসলো। অলিভিয়া বাঁকা হেসে আজলানের সাথে নেমে এলো। তুই এখানে কি করছিস রিভান? আর অ্যাশ, তুমি কখন এলে? আজলানের কণ্ঠে তীব্রতা। অ্যাশ চুপ করে রইল। অ্যাশের চুপ থাকা দেখে আজলানের মাথা গরম হয়ে গেল। সে চিৎকার দিয়ে বলল, কি হলো? কিছু বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? থাম থাম ভাই, বাচ্চাদের সামনে এমন করলে তারা মুখের ভাষা তো হারিয়ে ফেলবে, তাই না? কি করেছি? তুই আর অলিভিয়া এতক্ষণ সেকেন্ডের ফ্লোরে দাঁড়িয়ে যা করছিলি, 1 মিনিটে ভুলে গেলি? রিভানের কথাগুলো আজলানের মাথার উপর দিয়ে গেল। মানে আমি তো জাস্ট... বুঝেছি, আর কিছু বলার দরকার নেই। মামুনি বলল কালকে তোর আর অলির এঙ্গেজমেন্ট, এর জন্যই বুঝি এঙ্গেজমেন্টের ডেটটা এগিয়ে দিলি। কন্ট্রোল ভাই, এতটুকুতে আউট অফ কন্ট্রোল হলে চলে? জানার অলিভিয়াকে কালকে এঙ্গেজমেন্টে এটা শুনে অ্যাশ দ্বিতীয় দফায় ধাক্কা খেল। না চাইতেও তার চোখ দিয়ে আপনা আপনি কিছুটা পানি গড়িয়ে পড়লো। এটা কারো চোখে না পড়লেও আজলানের চোখ এড়ালো না। আজলান কিছু বলবে তার আগে অলিভিয়া এসে আজলানের হাত ধরলো। আরে আসছে, তা কখন এলে? এই তো। তা এসেছে ভালোই হয়েছে। কালকে আমার আর আজু বেবির এনগেজমেন্ট। আমি তোমাকে পার্সোনালি ইনভাইট করলাম, আসবে কিন্তু। অ্যাশ চোখ ভর্তি পানি নিয়ে আজলানের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, অবশ্যই যাব, কেন যাব না? রিভান, তুই আর অলি মমের কাছে যা তো। আর তুই? যেতে বলেছি, যা। ওকে অলি, চলো। অলিভিয়া আর রিভান চলে যেতেই আজলান অ্যাশের কাছে এলো। আজলান কাছে আসতে অ্যাশ দূরে সরে গেল। দূর থেকে তার হাতে থাকা বক্সটা আজলানের দিকে এগিয়ে দিল। আজলান অ্যাশের হাতে ধরে টেনে তাকে কিছুটা আড়ালে নিয়ে গেল। কি সমস্যা তোমার? অ্যাশ আজলানের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? ছাড়ুন। ছাড়বো না। এটা বলেই আজলান অ্যাশকে ঘুরিয়ে ধরলো। পেছন থেকে এক হাত সামনের দিকে দিয়ে তাকে টাইট করে চেপে ধরলো। আরেক হাত দিয়ে অ্যাশের হাতে থাকা বক্সটা খুলে একটা নেকলেস বের করলো। নেকলেসটা পুরোটাই হীরা দিয়ে তৈরি করা। চারপাশে সাদা হীরের মাঝখানে এক টুকরো গোলাপি হীরে, যেটা পিঙ্ক স্টার ডায়মন্ড নামে সর্বাধিক পরিচিত। এক হাত দিয়ে আজলান অ্যাশের গলায় নেকলেসটা পরিয়ে দিয়ে অ্যাশকে ছেড়ে দিল। আজলানের থেকে ছাড়া পেয়ে অ্যাশ তার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আপনি চান কি আজলান? আজলানের নির্লিপ্ত উত্তর, তোমাকে। ছি, লজ্জা করে না আপনার? একসাথে দুটো মেয়ের জীবন নিয়ে খেলছেন আপনি। হ্যাঁ, আপনার মুখে একদম আমার নাম নেবেন না। এতক্ষণ অলিভিয়া ম্যামের সাথে। আজলান অ্যাশের কাজ ঝাঁকিয়ে বলল। কি কি করেছি আমি? কি করেছি অলির সাথে? আজলান এতটা জোরে অ্যাশের কাজ চেপে ধরেছে যে মুহূর্তেই সেখানটা লাল হয়ে গেছে। অ্যাশ দাঁতে দাঁত চেপে বলল, আজলান আমাকে ছাড়ুন, আমার লাগছে। লাগুক। তুমি যে তোমার কথা দিয়ে আমাকে ক্ষতবিক্ষত করছো সেবেলা। আমি আপনাকে ক্ষতবিক্ষত করেছি? হাসালেন মিস্টার আজলান। তাহলে বলুন তো, কোন পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীকে চুমু দেয়? অ্যাশের কথা শুনে আজলান যেন আকাশ থেকে পড়ল। অ্যাশ কি বলছে? সে অলিভিয়াকে কিস করেছে, কিন্তু কখন? আজলান কিছু বলবে তার আগে অ্যাশ বলল, আমাকে কোনো এক্সকিউজ দিতে হবে না। আমাকে ভালোবাসেন না বললেই পারতেন, আমি নিজেই আপনার জীবন থেকে সরে যেতাম। আমাকে এভাবে বারবার আঘাত দিয়ে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন আজলান?
অ্যাশের কথা শুনে বোধহয় আজলানের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে তার হাতের বাঁধন আলগা করলো। বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। আমি জাস্ট অলির চোখে ফু দিচ্ছিলাম, ওর চোখের ভেতরে ময়লা যাওয়ার কারণে। আর সেটা দেখেই হয়তো। বললাম না কোনো এক্সকিউজ দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। কালকে আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো, তাই তোমার জন্য ৮৮৫ টাকা খরচ করে পিঙ্ক স্টার ডায়মন্ডের নেকলেসটা আনিয়েছি। টাকার গরম দেখাচ্ছেন। ভুল ভাবছো। ভালোবাসা মানে শুধু কিস হাগ শারীরিক সম্পর্ক না। ভালোবাসা মানে প্রায়োরিটি, কেয়ার, লয়্যালটি, সাপোর্ট। কাউকে গোলাপ দিলে ভালোবাসা হয় না, সারা জীবন গোলাপের মতন করে রাখাই ভালোবাসা। তাই আপনার গিফট পেয়ে কিংবা আপনার টাকা দেখে যে আমি আপনাকে ভালোবাসবো এটা ভুলেও ভাববেন না। কালকে আপনার এঙ্গেজমেন্ট, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। এটা বলেই অ্যাশ তার গলা থেকে নেকলেসটা খুলে আজলানের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। অ্যাশ চলে যেতেই আজলান নেকলেসটা ছুঁড়ে ডাস্টবিনে ফেললো। দু হাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরলো। সে এবার বুঝতে পারছে অলিভিয়া কেন হঠাৎ তার সামনে এসে চোখে ময়লা যাওয়ার নাটক করেছিল, কেন তাকে দেখতে বলেছিল। অলিভিয়া যে অ্যাশকে দেখেই কালকের ঘটনার জন্য তার উপর প্রতিশোধ নিল, এটা তার বুঝতে বাকি রইল না। এবার সে কি করবে? কালকের এঙ্গেজমেন্ট কিভাবে আটকাবে? অ্যাশকে কিভাবে বিশ্বাস করাবে যে তার মনে সে ছাড়া আর কেউ নেই? হসপিটাল থেকে বের হতে নিতে পেছন থেকে কারো ডাকে অ্যাশ থেমে যায়। পেছনে তাকিয়ে সে রিভানকে দেখতে পায়। আপনি? হ্যাঁ, অফিসে যাচ্ছেন? অ্যাশ ছোট করে উত্তর দেয়। হুম। আমি পৌঁছে দেই? অ্যাঁ? না, হ্যাঁ চলুন আপনাকে অফিসে পৌঁছে দেই। না না না, দরকার নেই। আপনি কষ্ট করে যাবেন আবার আসবেন, তার থেকে বরং আমি একাই চলে যেতে পারবো। আপনাকে কে বললো আমার কষ্ট হবে? আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি শুধু আপনাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি না, অফিসে আমার কিছু কাজ আছে। ও আচ্ছা, তাই বলুন। জানতে চাইবেন না কি কাজ? কি? কালকে তো আজলান ব্রো আর অলিভিয়ার এঙ্গেজমেন্ট, তাই অফিসে স্টাফদের ইনভাইট করতে যাচ্ছি। আর আপনাকে তো কনে নিজে পার্সোনালি ইনভাইট করে দিল। আজলান আর অলিভিয়ার এঙ্গেজমেন্টের কথা শুনে আবার অ্যাশের মন খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আমি কেন সব সময় ভুল মানুষের প্রেমে পড়ি? কেন? আমার কপালটাই খারাপ। কিছু ভাবছেন? রিভানের কথা শুনে অ্যাশ বাস্তবে ফিরে এলো। না না, কি যেন বলছিলেন? আপনি কালকে আসছেন তো? আমাদের কোম্পানির বসের এঙ্গেজমেন্ট বলে কথা, আমার না গেলে চলে? সেটা ঠিক, তাহলে এখন যাওয়া যাক। কোথায়? কেন অফিসে যাবেন না? ও হ্যাঁ, চলুন। গাড়ি এসে অফিসের সামনে থামলো। গাড়ি থামতেই তার ভেতর থেকে অ্যাশ বেরিয়ে আসলো। রিভান বের হতে যাবে তখনই রিভানের ফোনে কারো কল আসলো। আপনি ভিতরে যাবেন না? আপনি যান, আমি কলটা অ্যাটেন্ড করেই আসছি। ওকে। এই বলেই অ্যাশ অফিসের ভেতরে চলে গেল। তুই কোথায় রিভান? আমার খোঁজ করছো যে? তোমার তো তোমার হবু বউয়ের খোঁজ করার কথা এখন। ব্যাপার কি ব্রো? হেয়ালি করিস না রিভান, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। কুল অলির আজু বেবি, কালকে এঙ্গেজমেন্ট আর আজকে এত মাথা গরম করলে চলে? আজলান রাগ স্বরে বলল। রিভানের এক কানে আঙুল দিয়ে বলল, আস্তে, কি করছিস? কানে 12টা বাজিবে নাকি? তুই আবার আমাকে তুই তুই করছিস? বাদ দে, আপাতত তোর সাথে ঝগড়া করার মুডে নেই আমি। এখন বল কোথায় আছিস? অফিসে এসেছি। কেন অফিসে কেন গেছিস? আপনার আর আপনার মহামান্য সতী সাবিত্রী হবু বউয়ের এঙ্গেজমেন্টের জন্য সকলকে ইনভাইট করার জন্য এসেছি। আর কিছু? তোর সাথে অ্যাশ আছে? কেন বলতো, তুই ওকে দিয়ে কি করবি? তুই সবসময় এত বেশি কথা বলিস কেন বলতো? যেটা জিজ্ঞেস করি তার সোজা উত্তর দেয়া যায় না? না নেই, তোর ভাবি আমার সাথে নেই। কি? মানে তোর সেক্রেটারি আমার সাথে নেই, সেটাই বলছি। ও আচ্ছা, বাড়িতে আসার সময় তোর সাথে ওকেও নিয়ে আসিস। কেন বলতো, অফিসের সকল এমপ্লয়ি তো সরাসরি কালকে অনুষ্ঠানে যাবে, তাহলে? তুই ভুলে যাচ্ছিস অফিসের সকল এমপ্লয়ি কিন্তু আমার পার্সোনাল সেক্রেটারি না।
বুঝেছি। কি বুঝলি? এই যে বাড়িতে গেলে তোর সেক্রেটারিকে সাথে করে নিয়ে যেতে হবে। আর তা না হলে জানিসই তো আমার রাগ সম্পর্কে। আজলানের সাথে কথা বলা শেষে রিভান অফিসের ভিতরে গেল। অফিসের সকলে তখন যে যার কাজে ব্যস্ত। রিভান গলা খাকারি দিয়ে সকলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। অ্যাটেন্ডেন্ট প্লিজ। সবাই একটু চমকে মুখ তুলল। রিভান চারপাশে তাকিয়ে বলল, আশা করি কাজের মাঝে আপনাদেরকে বিরক্ত করছি না। আজ আমি এখানে এসেছি খুব স্পেশাল একটা খবর নিয়ে। সবার চোখ কৌতূহল, কেউ চশমা খুলে তাকায়, কেউ চেয়ার ঘুরিয়ে শোনার ভঙ্গি করে রিভান কি বলবে। তারা সকলেই জানে রিভান কখনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া অফিসে আসে না। আপনাদের প্রিয় বস মানে আমার প্রাণপ্রিয় ভাই অবশেষে জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। আপনারা সকলে জানতেন যে আপনাদের বসের অনেক আগে থেকে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে বারবার ডেট চেঞ্জ করা হচ্ছিল। কিন্তু অ্যাট লাস্ট কালকে আপনাদের বসের এঙ্গেজমেন্ট। মুহূর্তেই অফিস জুড়ে হাসির ঝলক কারো মুখে। ও, কেউ বলে উঠল ফাইনালি। রিভান হেসে বলল, এই খুশির দিনে আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা শুধু এই অফিসের এমপ্লয়ি না, আপনারা আমাদের পরিবারের অংশ। আজকে বিকেলের মধ্যে আপনাদের সকলের কাছে অফিসিয়াল ইনভাইটেশন মেইল চলে যাবে। থ্যাংক ইউ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। এবার আপনারা আপনাদের কাজে কন্টিনিউ করতে পারেন। রিভানের অনুমতি পেয়ে সকলে আবার কাজ শুরু করলো। মিস অ্যাশ, একটু শুনবেন প্লিজ। এস স্যার, বলুন। আমার সাথে আসুন। অ্যাশ রিভানের পিছু পিছু তার কেবিনে গেল। জি স্যার, বলুন। আসলে মিস, ইতস্তত বোধ করবেন না প্লিজ। আসলে আপনাকে একটা অনুরোধ করার ছিল। বলুন। আপনি প্লিজ আমার সাথে আমাদের বাড়িতে যাবেন। হঠাৎ এমন একটা প্রস্তাবে অ্যাশ চমকে উঠল। মানে? মানে এটা আমি বলিনি। আজলানই আপনাকে সাথে নিয়ে বাড়িতে যেতে বলেছে। কেন? আমি কেন যাব? একজন এমপ্লয় হিসেবে আমি কালকে অনুষ্ঠানে যেতে পারি, কিন্তু আমি আপনাদের বাড়িতে কেন যাব? প্লিজ। না স্যার, আমি যেতে পারবো না, সরি। প্লিজ অ্যাশ, আমার সাথে বাড়িতে চলুন। আমি বললাম তো স্যার, আমি কালকে আজলান স্যারের এঙ্গেজমেন্টে যাব, বাট আজকে আপনার বাড়িতে যেতে পারবো না। প্লিজ অ্যাশ। না স্যার। আপনি না গেলে আমার খবর করে ছেড়ে দেবে ওই শালা। প্লিজ আমাকে এই হেল্পটা করুন, আপনার পায়ে পড়ছি। আরে স্যার, কি করছেন? ঠিক আছে, আমি যাব। থ্যাংক ইউ মিস প্রিটি। কি? আসলে আপনি এতটাই প্রিটি যে মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেল। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? কেন? না, এমনি আপনার অফিসে বায়োডাটা আনম্যারিড দেখলাম, তাই আর কি। ও আচ্ছা। বললেন না যে। অ্যাশ আজলানের কথা ভাবলো। এই কিছুদিন তার ওপর করা অবহেলার কথা ভাবলো। কালকে আজলানের এঙ্গেজমেন্টের কথা ভাবলো। অবশেষে উত্তর দিল, আমি সিঙ্গেলও না, আবার ম্যারিডও না। রিভান অ্যাশের কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো। মানে? অ্যাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানে একজন আছে, আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। 5 বছর আগে একবার ভুল মানুষের প্রেমে পড়েছিলাম, আবার 5 বছর পরে আরেকজন ভুল মানুষকে ভালোবেসেছি, যে আমাকে ভালোবাসে না, চায় না, অপমান করে, কিন্তু আমি তাকে বড্ড ভালোবাসি, তার অবহেলা সত্ত্বেও। কথাগুলো বলতে গিয়ে অ্যাশের কণ্ঠস্বর হয়তো কিছুটা কাঁপলো। অ্যাশের কথা শুনে রিভানের কিছুটা খারাপ লাগলো। সে কথা ঘোরানোর জন্য বলল, চলুন বাড়িতে যাওয়া যাক, অনেক কাজ আছে কালকের জন্য। আপনি যান, আমি আসছি। ওকে। এটা বলে রিভান কেবিনের বাইরে চলে গেল। অ্যাশ রিভানের কেবিন থেকে আজলানের একটা ছবির দিকে তাকিয়ে বলল, কেউ না জানুক আপনি কে, দেখতে কেমন, তবে পুরো দুনিয়া জানুক আমার একজন আছে যে সবটা আমির মালিক, আমার পুরো অস্তিত্ব জুড়ে যার রাজত্ব চলে। হয়তো আমার কপাল খারাপ, ভুল মানুষের প্রতি সবসময় ভালোবাসা জন্মায়। দেখুন না, নিজের কপালের সাথে সাথে নিজের মনটাও আমার সাথে বেইমানি করছে। আমার বুক
বাস করছে, আপনার জন্য কাঁদছে। কিন্তু চিন্তা করবেন না, আপনি যদি অ্যালোভিয়া ম্যামের সাথে নতুন করে জীবন সাজাতে চান তাহলে আমি তাতে বাধা দিব না। আমি একটা মেয়ে হয়ে কখনো আরেকটা মেয়ের ভালোবাসা কেড়ে নিব না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি হাসি মুখে আপনাদের বিয়ের প্রতি অনুষ্ঠানে থাকব। অ্যাশ এখন ড্রেক ম্যানশনে আছে। কিছুক্ষণ আগেই রিভানের সাথে এখানে এসেছে। আজকে বাড়ির প্রত্যেকটা মেইড ব্যস্ত। কালকে এ বাড়িতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কালকের দিনটা কারোর জন্য হবে খুশির সুখবিলাস, আবার কারোর জন্য হবে দুঃখবিলাস। হঠাৎ কারো পায়ের আওয়াজে পেয়ে অ্যাশ দরজার দিকে তাকালো। দরজার দিকে তাকাতেই তার চোখ কিছুটা ঝাপসা হয়ে গেল। আজলান আর অলিভিয়া একসাথে মিসেস জয় ড্রেককে নিয়ে আসছে। অ্যাশ বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না। আজলানের নজর তার দিকে যাওয়ার সাথে সাথে সে তার নজর সরিয়ে নিল। ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে চলে গেল। আজলানও মিসেস জয়কে সোফায় বসিয়ে দিয়ে অ্যাশের পিছু পিছু ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুম থেকে বের হতেই অ্যাশ রুমের ভেতরে আজলানকে দেখে চমকে গেল। আপনি? চমকে গেলে যে? অন্য কেউ থাকলে খুশি হতে। অ্যাশ আজলানের কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। আজলান খপ করে অ্যাশের কোণে ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে এলো। আরেক হাত দিয়ে অ্যাশের কোমর চেপে ধরলো। সমস্যা কি তোমার? এভাবে আমাকে ইগনোর করার মানে কি? অন্য কাউকে পেয়ে গেছো নাকি? অ্যাশ এতক্ষণ আজলানের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছিল, কিন্তু হঠাৎ আজলানের শেষ কথাটা কানে যেতেই সে থেমে গেল। মুহূর্তেই তার মাথায় আগুন জ্বলে উঠল। সে জোরে এক ধাক্কা দিয়ে আজলানকে নিজে থেকে সরিয়ে দিল। আমার সমস্যা কি সেটা জানতে চাচ্ছেন? আমার সমস্যা আপনি। না না না, আপনি না, আপনার এই বহুরূপী নিকৃষ্ট মন মানসিকতার। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কাউকে পেয়েছি কি না? নিজের দিকে একবার তাকিয়েছেন? ভেবে দেখেছেন এই 2 দিন আপনি কিভাবে আমাকে কষ্ট দিয়েছেন? ভাবেননি। আমাকে বলেছেন আমি নতুন কাউকে পেয়েছি কি না? পেয়েছেন তো আপনি, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীকে। ছি, বলতেও মুখে বাজছে আমার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অ্যাশ। রাগের মাথায় এমন কিছু বলবে না যার কারণে পরবর্তীতে তোমাকে পস্তাতে হয়। আর তুমি যা ভাবছো আমার আর অলির মধ্যে তেমন কিছুই হয়নি, সেটা আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি। হ্যাঁ, কি বোকা তাই না আমি? আমাকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা বোঝানো যায় তাই না? আজলান অ্যাশের কাছাকাছি আসতে আসতেই বলল, শান্ত হও। দরকার হলে আমরা ঠান্ডা মাথায় বসে সবটা আলোচনা করতে পারি। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না মিস্টার আজনাল রাইক। আপনি আমাকে কি ভেবেছেন? আমার বাবা মা আমার খোঁজ নিচ্ছে না তাই না আমাকে ফেলনা ভেবেছেন? যে যখন খুশি আমাকে ব্যবহার করবেন আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিবেন? আমাকে কি আপনার এতটাই সস্তা মনে হয়? এটা মনে রাখবেন, দুনিয়ায় কেউ যদি আমার পাশে দাঁড়ানোর জন্য নাও থাকে, যদি কেউ আমাকে ভালো নাও বাসে, তাহলেও আমার জন্য আমি আছি। আমার জন্য আমি একাই যথেষ্ট। আর একটা কথা জেনে রাখবেন, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গ নিলে তাকে পরকীয়া বলে। হয়তো আপনাদের সমাজে ছেলেরা পরকীয়া বলতে তাদের চরিত্রহীনের ট্যাগ লাগে না, কিন্তু একদিন না একদিন সৃষ্টিকর্তা এর জন্য শাস্তি দিবেই। অ্যাশ, ও হ্যাঁ, এটা ভাববেন না আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্টে আমি ঝামেলা করব কোনো। আমি আপনার মতন স্মার্ট না হতে পারি, আমার টাকা পয়সা থাকতে নাও পারে, কিন্তু আমার মন মানসিকতা আপনার মতন ছোট না। নিশ্চিন্তে থাকতে পারেন। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে অ্যাশ। বেশি তো কিছুই দেখলেন না, মিলিয়ে নেবেন। আপনার পর আমি যারই হব সে আফসোস করবে আপনার বোকামির ওপর। অ্যাশের কথা শুনে আজলানের বুকে কেঁপে উঠল। তারপরে সে আবার অন্য কারো হবে না, এটা কিছুতেই হতে পারে না। যেটা তার সেটা শুধুমাত্র তার, সেখানে অন্য কারো অস্তিত্ব সে বরদাস্ত করবে না। দেখো অ্যাশ, তুমি শান্ত হও। তুমি এখন রেগে আছো, প্লিজ শান্ত হও। আমি তোমার ইগনোর করা মেনে নিতে পারিনি, তাই রাগ করে কথাটা বলে ফেলেছি। বিলিভ মি, আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। আমি ছাড়া তোমার জীবনে অন্য কেউ আসতেই পারে না।
প্লিজ শান্ত হও। ওটা একটা সামান্য কথা ছিল, আমার রাগের বহিঃপ্রকাশ। ওটার জন্য তুমি এতটা রিয়েক্ট করো না প্লিজ। আমার ভুল হয়েছে ওটা বলা, আমি মানছি। প্লিজ তুমি শান্ত হও। আজলানের কথা শুনে অ্যাশ হাসলো। কথা সামান্য নয় আজনাল, কথা মন ভাঙে, চোখ ঝাপসা হয়ে, বুকে ঝড় ওঠে, সম্পর্ক শেষ হয়। কথার উপর ভিত্তি করে মানুষ গভীর নিঃশ্বাস ফেলে। কথা কখনো সামান্য হতে পারে না। আজলান নিশ্চুপ। আপনি প্লিজ এখান থেকে চলে যান আজলান। বাড়িতে অনেক লোক, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিচ্ছু ভাববে না। আপনার ব্যাপারে কিছু না ভাবলেও আমার ব্যাপারে ঠিকই ভাববে। আমি চাই না আপনার জন্য আমার ব্যাপারে আর কেউ খারাপ ভাবুক। প্লিজ কিন্তু প্লিজ লিভ। আজলান আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। আজলান চলে যেতে অ্যাশ দরজা আটকে ফ্লোরে বসে পড়ল। কান্নায় ভেঙে পড়ল সে। যতই আজলানের সামনে সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন, ভেতর থেকে সে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। অ্যাশের রুম থেকে বেরিয়ে আজলান সোজা নিচের রুমে যায়। রুমে গিয়ে সে একে একে রুমের সব দামি ফুলদানিগুলো ভাঙতে থাকে। এত ভাঙচুরের আওয়াজে শুনে নিচে থেকে তার মম, রিভান আর অলিভিয়া চলে আসে। রিভান দৌড়ে গিয়ে আজলানকে ধরে ফেলে। কি করছিস ব্রো? হয়েছে কি? আমাকে ছাড় রিভান, আমি সব শেষ করে দেব। বলবি তো হয়েছেটা কি? মিসেস জুই আদেশের সুরেই বলল। রিভান মিসেস জুইয়ের কথা শুনে আজলানকে ছেড়ে দিল। আজলান আমতা আমতা করেই বলল, আসলে মম, আমি এই এঙ্গেজমেন্টটা করতে পারবো না। আজলান মিসেস জুইয়ের কাছে এসে তার হাত ধরে বলল, মম প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এই এঙ্গেজমেন্টটা করতে পারবো না। মিসেস জুই আজলানের থেকে হাত সরিয়ে নিয়ে বলল। আজলান চিৎকার দিয়ে বলল, পারবো না, আমি কিছুতে এই এঙ্গেজমেন্ট করতে পারবো না। মিসেস জুই চিৎকার দিয়ে বলল। আর কিছু বলার আগে সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। মিসেস জয়কে পড়ে যেতে দেখে আজলান দৌড়ে ছুটে আসে। মম, কি হলো তোমার? মম, কথা বলছো না কেন? রিভান, তাড়াতাড়ি ডক্টরকে ফোন কর, আমি মমকে রুমে নিয়ে যাচ্ছি। ডক্টর, কি হয়েছে মমের? মিস্টার আজলান, আমি আপনাকে আগেই বলেছিলাম উনি অসুস্থ। ওনাকে উত্তেজিত করবেন না। হয়তো উনি কোনো কারণে অনেকটা উত্তেজিত হয়ে গেছিল, যার কারণে এই অবস্থা। আমি মেডিসিন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। পরের বার থেকে খেয়াল রাখবেন যেন উনি কোনো কিছু নিয়ে উত্তেজিত না হয়। ওকে ডক্টর। ডক্টর চলে যেতেই আজলান নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে সে কান্নায় ভেঙে পড়ল। পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই, সেও কাঁদে না। কিন্তু আজকে জীবনের এমন একটা খাদে দাঁড়িয়ে আছে যেখান থেকে সামনে এগোলেও বিপদ, পেছনে ফিরলেও বিপদ। কি করবে সে? তার মাকে সুস্থ রাখতে হলে এই এঙ্গেজমেন্টটা করতেই হবে। আবার এঙ্গেজমেন্ট হলে সে তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। আজকে যেন তার নিজেকে অসহায় লাগছে। কি করবে সে? কাকে বেছে নেবে, মা নাকি ভালোবাসা? নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে তার। পুরো দিনটা আজলান আর অ্যাশ যে যার রুমেই কাটালো, দুজনে দুজনের ভাবনা নিয়ে কি হবে সামনে তাদের সাথে। যদিও রিভান কতবার এসেছে অ্যাশের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে আবার চলে গেছে। এঙ্গেজমেন্টের দিন সকালবেলা অ্যাশ ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখে আজলান, অলিভিয়া, রিভান কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। কাল সারা রাত কান্না করার পরে সকালের দিকে তার একটু চোখ লেগে গিয়েছিল, যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হলো। অ্যাশকে দেখে রিভান অ্যাশের কাছে এসে বলল, এই যে মিস অ্যাশ, আপনি কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান? অ্যাশ রিভানের কথা বুঝতে না পেরে বলল, মানে? আপনাকে সে সকাল থেকেই ডাকছি, কিন্তু কোনো সারা শব্দ নাই। আসলে কি? না, কিছু না। কেন ডেকেছিলেন? আমরা এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাব, তার জন্যই তো ডাকছিলাম। ও আচ্ছা, তাহলে যান। আপনি যাবেন না? না, আসলে আমার শরীর তেমন একটা ভালো না। আপনারাই যান। বেশি খারাপ? আমি থেকে যাব? না না না, দরকার নেই। আজলানের রিভান আর অ্যাশের কথাবার্তা পছন্দ হলো না, সে জোরে বলল, কেউ যখন যেতেই চাইছে না তখন তাকে এত জোর করে কোনো মানেই হয় না। রিভান, তাড়াতাড়ি আয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে।
আজলানের কথা শুনে অ্যাশ এক মুহূর্তের জন্য আজলানের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই অ্যাশের চোখ নামিয়ে নিল। আজলানের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে সীমাবদ্ধ। রিভান আর কিছু বলল না। তারা তিনজনই শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিকেলবেলা অ্যাশ নিজের রুমে বসে কিছু একটা ভাবছিল। হঠাৎ কারো জুতোর আওয়াজ তার মনোযোগ কেড়ে নিল। দরজার দিকে তাকাতেই তার চোখ রিভানের হাসি মাখা মুখশ্রীতে আটকে গেল। আসবো। অ্যাশ হাসি মুখে উত্তর দিল। আপনাদেরই তো বাড়ি, ভিতরে আসার জন্য পারমিশন লাগে নাকি? রিভান ভিতরে ঢুকতে ঢুকতেই বলল। তারপরও একজনের পার্সোনাল এরিয়াতে ঢুকতে হলে তার পারমিশন নেওয়াই লাগবে, তাই না? তা ঠিক। রিভান অ্যাশের দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল। এটা নিন। অ্যাশ অবাক হয়ে বলল। এটা কি? শপিং ব্যাগ। হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে আছেটা কি? খুলে দেখুন। অ্যাশ রিভানের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ঘন কালো রঙের জর্জেট শাড়ি। একেবারে সিল্কি, সফট, হালকা। শাড়ির পুরো শরীর জুড়ে ছড়ানো সূক্ষ্ম সিকোয়েন্স ও বেডেড কাজ, যা আলোতে ঝিকঝিক করে উঠছে। পাড়ে রয়েছে গোল্ডেন জারদৌসি ও সিলভার থ্রেডেড হ্যান্ডেড এমব্রয়ডারির নিখুঁত নকশা, যা শাড়িটাকে দেয় একটা রিচ গর্জিয়াস লুক। প্যালুটা অনেক বেশি গর্জিয়াস, ফ্লোরি আর শিমার করা নেটের মতো চিকচিকে জর্জেট, তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বুটি ও সিকোয়েন্সের কাজ। একেবারে রাজকীয় সৌন্দর্য এনে দেয়। ব্লাউজ পিস কালো রঙের, হ্যাভি এমব্রয়ডারি করা, ব্ল্যাক লেস। শাড়িটা বের করে হাতে নিতে অ্যাশের মুখ থেকে নিজের অজান্তে ওয়াও শব্দটা বেরিয়ে এলো। কেমন? দারুণ। এটা কার জন্য? কার হাতে আছে? আমার। তাহলে অ্যাশ রিভানের দিকে আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। এটা আমার জন্য? হুম। কিন্তু কিসের কিন্তু? পছন্দ হয়নি? না, তেমন কিছু না, কিন্তু আমি এটা নিতে পারবো না। তাহলে আজকে পার্টিতে কি পরবেন? মানে? আপনি যে কালকে আমার সাথে এই বাড়িতে এলেন, নিজের কোনো জামা কাপড় তো নিয়ে আসেননি। তাহলে কি এখন যেটা পরে আছেন এটাই পরে পার্টিতে যাবেন? অ্যাশ চুপ করে গেল। শপিং করতে গিয়ে এটা আপনার জন্য ভীষণ পছন্দ হলো। আপনাকে এই রংটাতে একটু বেশি মানাবে, তাই নিয়ে এলাম। আশা করি আজকের পার্টিতে আপনি এটাই পরবেন। কিন্তু কোনো কিন্তু না। এই যে আমার কথা ভেবে কালকে আমার সাথে এই বাড়িতে এলেন, ভাবুন এটা তার জন্য আমার তরফ থেকে আপনার গিফট। আর কোনো কথা নেই, আমি যাই, এখনও অনেক কাজ বাকি। এটা বলেই রিভান চলে গেল। আর অ্যাশ শাড়িটা হাতে নিয়ে ভাবতে লাগলো পরবে কি পরবে না। অবশেষে ঠিক করলো সে এটাই পরবে। ড্রয়িং রুমের মাঝখানে তৈরি করা হয়েছে আজলান আর অলিভিয়ার এঙ্গেজমেন্টের স্টেজ। স্টেজটা গোলাকার আকৃতির, 3 ধাপে সাজানো, যার ওপর সাদা স্যাটিন কাপড় দিয়ে কভার করা হয়েছে। ব্যাকড্রপে ফ্লাওয়ার ওয়াল, যেখানে সাদা হালকা গোলাপি আর অফ হোয়াইট ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে। আর্ক আকৃতির গেট, তার মাঝে লেখা ফরএভার উইংস, হ্যান্ডক্রাফটেড ক্যালিগ্রাফি স্টাইলে আলো দিয়ে আলাদা করে হাইলাইট করা সবটা। স্টেজের মাঝখানে রাখা দুজনের জন্য বিশেষ চেয়ার, হাই ব্যাক সিংহাসন টাইপ, আইভরি রঙের কাভার্ড, কাঠে হালকা কারুকাজ। দুটো চেয়ারের মাঝখানে ছোট কাচের টেবিল, যেখানে রাখা এঙ্গেজমেন্ট রিং এর ট্রে, সাদা মখমলের ওপর রিং জোড়া রাখা, আর পাশে ছোট ফুলদানি। ঘরের চারপাশে আইভরি গোল্ড আর পিচ রঙের সোফা সেট, প্রতিটি কুশনেও ছোট ছোট নকশা করা। অতিথিদের বসার জন্য সোনালি ফ্রেমের চেয়ার আর রাউন্ড টেবিল রাখা। টেবিলের ওপর হালকা ফুলের সেন্টার পিস, কোথাও কোনো বাড়াবাড়ি নেই, সব কিছুই পরিশীলিত ও ব্যালেন্সড। ড্রয়িং রুমের একপাশে রাখা হয়েছে ওয়েলকাম কর্নার, যেখানে অতিথিরা এলে তাদের জন্য ছোট ফুলের স্টিক, হালকা সুগন্ধি স্প্রে আর মোমেন্টও দেওয়া হচ্ছে। অন্য পাশে রাখা ফটো বুথ, ব্যাকড্রপে ফুল ও কাপড়ের ডিজাইনের সঙ্গে লাইটিংয়ে একটি ফটো ফ্রেম, যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। আলোর ব্যবস্থা ছিল খুবই কমফোর্টেবল। ঝাড়বাতি ছাড়াও ছিল দেয়ালে লাগানো ছোট ছোট আলো, আর মেঝেতে কয়েকটি ক্যান্ডেল স্ট্যান্ড। সব আলো একসাথে মিলিয়ে ঘরটা ছিল স্নিগ্ধ, উষ্ণ আর শান্ত। কোনো রঙে চড়া না, সব কিছু হালকা টোনে সাজানো।
সবটাতেই যেন একটা আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। পুরো ড্রয়িং রুম জুড়ে অতিথিদের আনাগোনা। সকলের নজর কেড়ে রেখেছে ড্রয়িং রুমের মাঝখানে বসে থাকা কাপলটি, অলিভিয়া আর আজলান। অলিভিয়ার পরনে একদম রাজকীয় এক সাদা গাউন। গাউনটির কাপড় সফট স্যাটিন আর টুলের লেয়ারে সাজানো। সামনের অংশে বুক জুড়ে নরম অথচ ঝলমলে হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা, যেখানে ছোট ছোট ডায়মন্ড স্টোন বসানো, একটা একটা করে হালকা আলোতে ঝিকিমিকি করছে। গাউনটির হাতা ট্রান্সপারেন্ট, এলবো পর্যন্ত আছে এবং সেখানেও হালকা স্টোন ও পুঁথির কাজ। কোমরের কাছে একটা মিনিমাল বেল্ট, যেটার মাঝখানে একটা ডায়মন্ড ফ্লোরাল ব্রোচ। পেছনকার অংশে গাউনের ট্রেইন একটু লম্বা, গলায় পড়েছে সাদা গোল্ডের ডায়মন্ড নেকপিস, সাথে ম্যাচিং কানের দুল। চুল খোলা, তাতে ছোট ছোট পার্ল পিন গুজে রাখা। আজলান পরেছে অফ হোয়াইট রঙের স্লিম ফিট কটন স্যাটিন শার্ট। শার্টের কলার আর কাফসে মিনিমাল ডায়মন্ড জাস্ট ডিজাইন, যেটা আলো পড়লে হালকা ঝিলমিল করে ওঠে। বুকের একপাশে তার নামের অধ্যক্ষর ইংরেজি অক্ষরে ছোট ডায়মন্ড স্টিচ করা, খুবই স্টাইলিশ আর ক্লাসি। নিচে পড়েছে কালো সেমি ফর্মাল প্যান্ট, বেল্টে এক ফাইন হোয়াইট স্টোন সেট করা বাঁকালো, হাতে সিলভার রিচ ওয়াচ আর পায়ে চকচকে লেদার লোফার। পুরো লোকটা মার্জিত আর স্টাইলিশ। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে সকলে তার দিকে তাকালো। অ্যাশ। রিভানের দেওয়া শাড়িটা পরেছে সে। তাকে শাড়িটাতে এত সুন্দর লাগছে যে কেউ চোখ ফেরাতে পারছে না। এতক্ষণ যারা আজলান আর অলিভিয়াকে দেখতে ব্যস্ত ছিল, তারাও এখন এক দৃষ্টিতে অ্যাশের দিকে তাকিয়ে আছে। সবাইকে নিজের দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে দেখে অ্যাশ কিছুটা ঘাবড়ে গেল। সে সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল। রিভান তো অ্যাশকে দেখেই হা। তার দেওয়া শাড়িতে যে তাকে এতটা সুন্দর লাগবে তা সে কল্পনাও করতে পারেনি। সে সকলের মাঝখান থেকে অ্যাশের দিকে এগিয়ে দিল। অ্যাশের সামনে গিয়ে সে তার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। সবাই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রিভানের এসব কর্মকাণ্ড দেখে রাগে আজলানের মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে কোনো মতে চুপচাপ অলিভিয়ার সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। অ্যাশ একবার আজলানের দিকে তাকালো, পরক্ষণেই সে রিভানের হাতে হাত দিয়ে নিচে নেমে এলো। যদিও আজকের অনুষ্ঠানটা আজলান আর অলিভিয়ার, কিন্তু সবার আকর্ষণের মূল কারণ রিভান আর অ্যাশ। অ্যাশ নিচে নামতেই সকলে যেন তার দিকে হুমড়ি খেয়ে পড়েছে। কেউ তার চুলের প্রশংসা করছে, কেউ তার শাড়ির, আর কেউ বা তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। এসব দেখে অলিভিয়া রাগে ফুঁসতে থাকলো। সবার মাঝখান থেকে রিভান অ্যাশকে নিয়ে স্টেজে অলিভিয়া আর আজলানের কাছে গেল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। রিভানের কথা শুনে সকলে স্টেজের দিকে তাকালো। কি করছিস তুই রিভান? ওয়েট ব্রো, এত তারা কিসের? বলছি তো। এটা বলেই রিভান বলা শুরু করলো। রিভানের ব্যবহার আজলানের কাছে কিছুটা খটকা লাগলো। কি বলবে রিভান? আপনারা সকলেই জানেন আজকে আমার ভাই আর হবু ভাবির এঙ্গেজমেন্ট, কিন্তু আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। আজকে আমি আমার মনের কথা আমার প্রিয় মানুষটাকে জানাবো, তো ভাবলাম আপনাদের সকলের সামনেই জানাই। এটা বলেই রিভান অ্যাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ অ্যাশ। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসেন না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কখনোই তোমার ভালোবাসার অসম্মান হতে দেব না। সকলে এটা দেখে জোরে জোরে হাততালি দিল। অ্যাশ তো বিস্ময়ের চরম সীমায়। সে কখনো এটা ভাবতেই পারেনি। অপরদিকে এসব দেখে আজলান নিজের রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। সে জানতো রিভান অ্যাশকে পছন্দ করে, কিন্তু আজকে যে রিভান এভাবে সকলের সামনে অ্যাশকে প্রপোজ করে দিবে সেটা সে কল্পনাতেও ভাবেনি। অ্যাশ রিভানকে কিছু বলতে যাবে, তার আগে আজলান কোনো কিছু না ভেবে সকলের সামনে দিয়ে অ্যাশের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলো। অ্যাশ আজলানকে থামাতে চেয়েও পারল না। ঘটনাটা এতটাই দ্রুত ছিল যে কেউ কিছু বলার সুযোগই পেল না। অলিভিয়া আর রিভান এখনও বোকার মতো স্টেজে দাঁড়িয়ে আছে। মিসেস জয় অসুস্থ থাকার কারণে তার নিজের রুমে আছে। তার হাজবেন্ডও সেখানে। ড্রয়িং রুমে তাদের অজান্তে কি ঘটে গিয়েছে সেটা সম্পর্কে তারা খুনাক্ষরেও টের পায়নি। কি করছেন আজলান? আমার হাত ছাড়ুন। আজলান রাগী স্বরেই বলল, কেন, রিভানের কাছে যাবে? ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে?
আমি কি করব কি করব না সেটা আপনাকে বলবো কেন? আপনি আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? ছাড়ুন। আজলান অ্যাশের কোনো কথা না শুনে তাকে নিয়ে গাড়ির ভেতরে ফেলল। হঠাৎ ধাক্কা দেওয়ার ফলে অ্যাশের হাতের কিছুটা অংশ ছিলে গেল, কিন্তু আজলানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে গাড়িতে উঠে ডোর লক করে দিয়ে গাড়ি ফুল স্পিডে চালানো শুরু করলো। আজলানের গাড়ি চালানো দেখে অ্যাশের ভয় লাগতে শুরু করলো। সে আজলানকে কখনো এতটা রাখতে দেখেনি। প্লিজ আজনাল, গাড়ি আস্তে চালান, আমার ভয় লাগছে। আজলান অ্যাশের কথা শুনে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। অ্যাশ ভয়ে চুপসে গেল। আজলানের গাড়িটি ধীরে ধীরে থামে বিশাল লোহার গেটের সামনে। স্বর্ণরাঙা লোগোতে খোদাই করা সিরেন্টি প্যারাডাইস রিসোর্ট। গার্ড ইউনিফর্মে দাঁড়িয়ে মাথা নিচু করে গেট খুলে দেয়। গাড়িটা ঢোকে পাথরের পথ বেয়ে প্রবেশ করে এক রাজকীয় ল্যান্ডস্কেপে। চারপাশে সুসজ্জিত গার্ডেন, সুইমিং পুলের পাশে ঝর্ণার কলকল ধ্বনি, আর মাটির বদলে এখানে শীতল মার্বেলের ছোঁয়া। গাড়ি এসে থামে মূল বিল্ডিংয়ের সামনে। সাদা আর ক্রিম রঙের রাজপ্রাসাদের মতো এক স্ট্রাকচার। পিলার, সিলিংয়ের কারুকাজ আর কাচে মোড়ানো বেলকনি এক ঝলকে বলে দেয় এটা সাধারণ রিসোর্ট নয়। গাড়ির দরজা খুলে আজলান বের হয়। ঠোঁট শক্ত, চোখ ধূসর। সে নীরব। নামো। সে অ্যাশকে ঠান্ডা স্বরেই বলে। অ্যাশ কিছু না বলে নেমে পড়ে। তার চোখে রাগ, অভিমান, ভয় সব মিলিয়ে একরাশ কষ্ট। দুজনকে অভ্যর্থনা জানায় স্যুট পরা দুজন স্টাফ। রিসেপশন ছাড়াই সরাসরি রুমে নিয়ে যাওয়ার জন্য বিলাসবহুল ভিআইপি ব্যবস্থা। একটা কাচে ঘেরা করিডোর দিয়ে ওরা হেঁটে যাচ্ছে। নিচে মার্বেলের মেঝে, মাথার ওপর ক্রিস্টালের ঝাড়বাতি। করিডোরের দুই পাশে জলবাহার ফুলের সাজ, আর বাতাসে ভাসে হালকা শিমুলের গন্ধ। লিফটে চেপে ওপরের ফ্লোরে পৌঁছায় ওরা। দরজা খুলে রুমে ঢোকার মুহূর্তটাই যেন নিঃশ্বাস আটকে দেয়। প্রাইভেট হানিমুন সুইট, রয়্যাল রিভার ভিউ সুইট। রুমটা বিশাল। দেয়াল জুড়ে সাদা আর বেইজ রঙের থিম। বড় মখমলের বেড, সাদা চাদর আর সিল্কের কুশনে ঢাকা। ছাদের ওপর থেকে নেমে এসেছে পর্দা, ঝোলানো বিলাসী ক্যানোপি। বাম পাশে পুরো দেয়াল জুড়ে কাচ, সোজা নদীমুখী। বাইরের টেরেসে জ্যাকুজি, চারিদিকে গ্লাস শেড, আর তার পাশে সাদা মার্বেলের ছোট টেবিল, 2 কাপে কফি, লাল গোলাপ আর শ্যাম্পেইনের বোতল রাখা। ডান দিকে ইনডোর সুইমিং পুল, নীল আলোয় আলোকিত। এক পাশে লাউঞ্জ চেয়ার, আরেক পাশে রোজ পেটাল ছাড়ানো। ওয়াক ইন ক্লোজেটের পাশে অটো সেন্সর লাইট জ্বলে উঠেছে ধীরে ধীরে। বাথরুমটা যেন আরেক রাজ্য। সাদা মার্বেলের বাথটাব, মোমবাতির আলো আর সাউন্ড সিস্টেমে চলছে নরম পিয়ানোর সুর। অ্যাশ চুপচাপ দাঁড়িয়েছে দরজার পাশে। আজলান হঠাৎ পেছন থেকে বলে ওঠে, এই রিসর্ট, এই রুম সব বুকড এক রাতের জন্য, শুধু তোমার জন্য। তার গলা গভীর, কিন্তু ভেতরে যেন কোথাও একটা কাঁপন। আজলান অ্যাশের এক হাত টেনে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। অ্যাশ এক ঝটকায় আজলানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। পাশে রাখা শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে দেয়ালে আঘাত করে বোতলটা ভেঙে ফেলে। বোতলের ভাঙা টুকরো আজলানের দিকে তাক করে বলে, আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবেন না। আজলান হালকা হেসে বিছানায় বসে পড়ে। কেন? আমি চাই না আমাকে এমন কেউ স্পর্শ করুক যে আমাকে বিন্দু পরিমাণও ভালোবাসে না। আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? যদি বলি করেছি, তাহলে? আজলান একটু বাঁকা হেসে হসপিটালের ঘটনা থেকে শুরু করে আজকে পর্যন্ত ঘটা সবটা অ্যাশকে খুলে বলল। সেদিনের অ্যাশের দেখা ঘটনা, তাকে কেন এই এঙ্গেজমেন্টের জন্য রাজি হতে হয়েছে, সবটা। আজলানের কথা শুনে অ্যাশের হাত থেকে কাচের ভাঙা অংশ পড়ে গেল। আজলান যে তাকে ভালোবেসে আর তাকে এই এঙ্গেজমেন্টের জন্য বাধ্য করা হয়েছে এটা জেনে অ্যাশ স্তব্ধ হয়ে গেল। ঘরের বাতাস ভারী, বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক। জানালার ফাঁকা দিয়ে আসা চাঁদের আলোয় সাদা পর্দাটা অল্প দুলছে। ঘরের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা জমাট বেঁধে আছে, যেন ওর সময় থমে গেছে। কেবল নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়। অ্যাশ ধীরে ধীরে আজলানের দিকে এগিয়ে আসে। তার পায়ের শব্দ নরম, অথচ প্রতিটা পা যেন পুরো রুম কাঁপিয়ে তুলছে।
সে থামে আজলানের সামনে। সে কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসে পড়ে আজলানের সামনে। কান্নায় ভেঙে পড়ে সে। অ্যাশের হঠাৎ কান্না দেখে আজলান ঘাবড়ে যায়। কি হয়েছে? আমাকে ক্ষমা করে দিন আজলান, আমি আপনাকে অবিশ্বাস করেছি। আপনি কতবার আমাকে সবটা বলা চেয়েছেন।